শীতকালে সোয়েটার খোলার সময় ওই যে একটা ফটফট শব্দ হয়, কখনো কি ভেবে দেখেছেন ওটা কেন হয়? কিংবা ধরুন প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর সেটা কেমন ম্যাজিকের মতো কাগজের ছোট টুকরোগুলোকে টেনে নেয়। আজ আমরা ঠিক এই রকমই এক অদৃশ্য শক্তির রহস্যভেদ করতে চলেছি, আর সেটা হলো স্থির তড়িৎ। তো চলুন প্রথমে আমাদের দৈনন্দিন জীবনের এমনই কিছু রহস্যের কথা বলা যাক, যার অভিজ্ঞতা হয়তো আমাদের সবারই কম বেশি হয়েছে। হ্যাঁ, এই প্রশ্নটাই। শীতকালে সোয়েটার খুললেই এই যে ফটফট করে একটা শব্দ হয়, বা অনেক সময় হালকা আলোর ঝলকানিও দেখা যায়, এর পেছনের আসল বিজ্ঞানটা কি? আর মজার ব্যাপার হলো, এই ঘটনাটা কিন্তু শুধু সোয়েটারের মধ্যেই আটকে নেই। ওই যে প্লাস্টিকের চিরুনি কাগজের টুকরোকে টানছে, বা হঠাৎ করে দরজার হাতল ধরে একটা হালকা শক খাওয়া, এমনকি আকাশের ওই বিশাল বজ্রপাত, বিশ্বাস করবেন এই সব কিছুর পেছনে কাজ করছে একই অদৃশ্য শক্তি। আচ্ছা, তাহলে এবার একটু গভীরে যাওয়া যাক। এই সব রহস্যের জট খুলতে হলে আমাদের প্রথমে এর মূল হোতাকে চিনতে হবে, আর সে হল বৈদ্যুতিক চার্জ। এখন চার্জ জিনিসটা আসলে কি? একেবারে সহজ করে বললে, চার্জ হলো পদার্থের এমন একটা, বলা যায়, মৌলিক ধর্ম, যার কারণে সে একটা বিশেষ বল অনুভব করে। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। আর এই চার্জের খেলাটা চলে খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা নিয়ম মেনে। নিয়মটা হলো বিপরীতধর্মী চার্জ একে অপরকে কাছে টানে, আর একই রকম চার্জ একে অপরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। ব্যাপারটা অনেকটা চুম্বকের দুটো প্রান্তের মতো, তাই না? উত্তর মেরু আর দক্ষিণ মেরু যেমন আকর্ষণ করে, কিন্তু দুটো উত্তর মেরু বিকর্ষণ করে। কিন্তু প্রশ্ন হল, এই চার্জ আসছে কোত্থেকে? এর উৎসটা কি? এর উত্তর খুঁজতে হলে আমাদের একদম গভীরে যেতে হবে, পদার্থের ক্ষুদ্রতম কণা, মানে পরমাণুর ভেতরে। আর পরমাণুর ভেতরে লুকিয়ে আছে আসল গল্পটা। পুরো ব্যাপারটা আসলে ইলেকট্রন আদান প্রদানের একটা খেলা। যখন একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুতে ইলেকট্রন চলে যায়, মানে একজন ইলেকট্রন হারায় আর অন্যজন লাভ করে, ঠিক তখনই তারা চার্জড হয়ে যায়। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? খুবই সিম্পল। যে পরমাণুটা ইলেকট্রন হারিয়ে ফেলল সে হয়ে গেল পজিটিভলি চার্জড, আর যে পরমাণুটা বাড়তি একটা ইলেকট্রন পেল সে হয়ে গেল নেগেটিভলি চার্জ। সোজা কথায়, পজিটিভ চার্জ মানে ইলেকট্রনের অভাব, আর নেগেটিভ চার্জ মানে ইলেকট্রনের বাড়াবাড়ি। তো এই যে চার্জ তৈরি হচ্ছে, এটা কিন্তু যা খুশি তাইভাবে কাজ করে না। এর পেছনে কিছু একদমই পাকা নিয়ম বা মূলনীতি আছে। চলুন সেগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হলো চার্জের সংরক্ষণ নীতি। এর মানে হলো, চার্জকে নতুন করে তৈরি করা যায় না বা ধ্বংস করা যায় না। এটা শুধু এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তর হতে পারে। তার মানে এই মহাবিশ্বের মোট চার্জ কিন্তু সবসময় একই থাকে। এবার দ্বিতীয় নিয়মটা বেশ মজার। একে বলা হয় কোয়ান্টাইজেশন। মানে হলো, চার্জ কিন্তু পানির স্রোতের মতো একটানা নয়। এটা সবসময় নির্দিষ্ট মাপের ছোট ছোট প্যাকেটে থাকে। ব্যাপারটা অনেকটা আমাদের টাকা পয়সার মতো। যেমন ধরুন, আমাদের কাছে 1 টাকার কয়েন আছে, 2 টাকার কয়েন আছে, কিন্তু 1.5 টাকা বা 2.25 টাকার কোনো কয়েন তো হয় না, তাই না? চার্জও ঠিক তেমনই, ডিসক্রিট বা বিচ্ছিন্ন। এই ধারণাটাকে এই সহজ সূত্রটা দিয়ে বোঝানো হয়। Q = NE। এখানে Q হলো মোট চার্জের পরিমাণ, E হলো সেই সবচেয়ে ছোট প্যাকেটের চার্জ, মানে একটা ইলেকট্রনের চার্জ, আর N হলো একটা পূর্ণ সংখ্যা, 1, 2, 3 এরকম। মানে মোট চার্জ সবসময় 1টা, 2টো বা 1000টা ইলেকট্রনের চার্জের সমান হবে, কিন্তু কখনোই 3.5টা ইলেকট্রনের চার্জের সমান হবে না। আর এই হলো সেই মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট, একটা মাত্র ইলেকট্রনের চার্জ। দেখুন সংখ্যাটা, -1.6 × 10⁻⁻19 কুলম্ব। কি ভীষণ ছোট একটা সংখ্যা, ভাবা যায়? তাহলে এই যে ইলেকট্রন এক বস্তু থেকে আরেক বস্তুতে যায়, মানে চার্জিং হয়, এটা কিভাবে হয়? এর জন্য মূলত 3টে প্রধান পদ্ধতি আছে: ঘর্ষণ বা ফ্রিকশন, পরিবহন বা কন্ডাকশন, আর আবেশ বা ইন্ডাকশন। আচ্ছা, চার্জ কিভাবে তৈরি হয় বা এর নিয়মকানুন কি, তা তো বুঝলাম। কিন্তু এরপর আমাদের জানতে হবে চার্জ বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে দিয়ে কিভাবে চলাচল করে, কারণ সব পদার্থের ভেতর দিয়ে কিন্তু চার্জ একইভাবে যেতে পারে না। এখানে মূলত 2 ধরনের পদার্থ আছে। এক, পরিবাহী বা কন্ডাক্টর, যেমন ধরুন তামা বা অন্য ধাতু। এদের ভেতর দিয়ে ইলেকট্রনগুলো প্রায় স্বাধীনভাবে ছোটাছুটি করতে পারে। আর 2, অপরিবাহী বা ইনসুলেটর, যেমন রাবার, প্লাস্টিক বা কাঁচ। এরা তাদের ইলেকট্রনগুলোকে খুব শক্ত করে ধরে রাখে, একদমই চলাচল করতে দেয় না। পরিবাহীর ক্ষেত্রে একটা দারুণ গুরুত্বপূর্ণ নিয়ম আছে।
যখনই কোনো পরিবাহীকে চার্জ দেওয়া হয় সেই অতিরিক্ত চার্জ সবসময় তার বাইরের পৃষ্ঠে বা সারফেসে এসে জমা হয়। পরিবাহীর ভেতরে কিন্তু কোনো চার্জ থাকে না। শুধু তাই না, আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার আছে। পরিবাহীটার আকার যদি সব দিকে সমান না হয়, মানে যদি কোনো সূচালো বা ধারালো প্রান্ত থাকে, তাহলে চার্জগুলো সেখানেই সবচেয়ে বেশি পরিমাণে জমা হয়। সমতল জায়গার চেয়ে সূচালো মাথায় চার্জের ঘনত্ব অনেক বেশি থাকে। এই যে চার্জের ঘনত্ব, এটাকে আমরা পরিমাপ করি সারফেস চার্জ ডেনসিটি বা তলমাত্রিক চার্জ ঘনত্ব দিয়ে। আর আমরা যেমনটা বললাম, এই ঘনত্বটা সূচালো প্রান্তেই সবচেয়ে বেশি হয়। মনে রাখবেন, এই ধারণাটাই কিন্তু আমাদের বজ্রপাতের রহস্য সমাধানের চাবিকাঠি। তো আমরা এখন সব সূত্র আর ক্লু হাতে পেয়ে গেছি। চলুন এবার আমাদের সেই প্রথম দিকে রহস্যগুলোর সমাধানে ফেরা যাক। তাহলে এই সব কিছু দিয়ে বজ্রপাতের মতো এত বড় একটা ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করা যায়, চলুন দেখা যাক। দেখুন, পুরো ঘটনাটা কয়েকটা ধাপে হয়। প্রথমে মেঘের ভেতরে জলকণা আর বরফকণার ঘর্ষণের ফলে অসংখ্য পরিমাণ চার্জ তৈরি হয় আর আলাদা হয়ে যায়। এরপর মেঘের নিচের দিকের ওই বিশাল চার্জ মাটিতে থাকা উঁচু আর সূচালো জিনিসগুলোর ওপর, যেমন ধরুন লম্বা গাছ বা বাড়ির ছাদ, তার ঠিক বিপরীতধর্মী চার্জ আবেশ করে। আর শেষে যখন এই চার্জের পরিমাণ এতটাই বেড়ে যায় যে বাতাস আর অপরিবাহী থাকতে পারে না, তখন ঘটে একটা প্রচণ্ড বৈদ্যুতিক ডিসচার্জ। মেঘ থেকে মাটিতে লাফিয়ে পড়ে বিদ্যুতের স্রোত, আর এটাই হলো বজ্রপাত। এবার বুঝলেন তো লাইটনিং রডগুলো কেন সূচালো করা হয়? ওই যে আমরা শিখলাম, সূচালো প্রান্তে চার্জের ঘনত্ব বেশি থাকে, তাই ওখান দিয়ে চার্জটা সহজে মাটিতে ডিসচার্জ হয়ে যেতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, তাই না? আমরা পুরোটা সময় কথা বললাম স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে, যার মানে হলো চার্জ এক জায়গায় স্থির হয়ে আছে। কিন্তু বজ্রপাত তো চার্জের একটা বিশাল প্রবাহ, একটা কারেন্ট। তাহলে স্থির বিদ্যুৎ থেকে কিভাবে এত গতিশীল একটা ঘটনা ঘটছে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের জন্য চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটির বিশাল আর রোমাঞ্চকর জগতের দরজাটা খুলে দেয়।